Hello, aspirants. Welcome to online platform of iLive. আমি শিবু সরকার, কনস্টিটিউশনের ফ্যাকাল্টি। লাস্ট তোমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ক্লাস নিয়েছিলাম, ওখানে আমরা দুটো তিনটে লেকচার দিয়েছিলাম, মাঝখানে একটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাসও নিয়েছিলাম। আর আমি এটাও তোমাদের বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটসটা কয়েকটা সেগমেন্টে ভেঙে নিয়ে ক্লাসগুলো করাবো। হ্যাঁ, কারণ যেহেতু সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, ডাব্লিউবিসিএস পিলি রয়েছে এবং তোমরা আরো ইউপিএসসির এক্সামগুলোও দাও আমরা জানি, যার জন্যে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে টপিকগুলো ডিসকাস করব, যাতে যে কোনো পরীক্ষাতে তোমরা এখান থেকে এই ভিডিও দেখলে উপকৃত হও। হ্যাঁ, যাই হোক, লাস্ট আমরা আর্টিকেল 12 নিয়ে আলোচনা করেছিলাম ইন ডিটেলসে। আজকে যেটা আমরা আলোচনা করব আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। টপিকটা আমি অলরেডি ফার্স্ট যে ক্লাসটা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটসের, সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম টপিকটা। হ্যাঁ, যে কতগুলো রাইটস আছে সেগুলো ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম। তাহলে টপিকটা কি ছিল বললাম, ফান্ডামেন্টাল রাইটস। টপিকটা ছিল ফান্ডামেন্টাল রাইটস। আমি শর্টে লিখছি, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3-তে আলোচনা করা আছে, অলরেডি বলেছি। এবং এটা আর্টিকেলস কভার করছে 12 থেকে 35, যেটা অলরেডি আমি ডিসকাস করেছিলাম। ঠিক আছে, সেইখানে আজকে যেটা টপিক, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা 6টা যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে, সেখানে যেটা ফার্স্ট ওয়ান, যেটা 14 থেকে 18-এ আমি অলরেডি বলেছিলাম, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল নিয়ে যে আলোচনা করা আছে 14 থেকে 18, সেগুলো ডিটেলসে প্রত্যেকটা আজকে আমি একটা লেকচারে ডিসকাস করব না। আজকে যেটা আমি আলোচনা করব অনলি আর্টিকেল 14টা নিয়ে, এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। ওকে, মাঝখান থেকে ভিডিও স্কিপ করবে না, আমি কনফার্ম বলছি। তোমাদের যদি ভিডিওটা দেখো, আর্টিকেল 14 নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকবে না। যে কোনো এক্সামের ক্ষেত্রে এই একটা ভিডিওই কিন্তু তোমাদের জন্য এনাফ। আচ্ছা, খাতা পেন রেডি করবে, লিখে নেবে যেগুলো তোমাদের মনে হবে লেখার জন্য। আমি প্রত্যেকটা ডিটেলসে এখানে আলোচনা করছি। আর্টিকেল 14 নিয়ে ডিসকাশন, যেটাতে আমি পুরোটা শুরু করার আগে আরেকবার এটাকে তোমাদের দেখাচ্ছি। আর্টিকেল 14, হ্যাঁ, আর্টিকেল 14 নিয়ে ডিসকাশন। আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমরা জানি যে আমাদের যে টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে 6 ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। ভালো করে বুঝবে, 6 ফান্ডামেন্টাল রাইটস যে আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে, তার মধ্যে আর্টিকেল 14 যেটা আছে সেটা কিন্তু সিটিজেন্সের জন্য, মানে আমাদের যারা দেশের বাসিন্দা তাদের জন্য, কেউ যদি বাইরে থেকে এখানে আসে মানে ফরেনার্স, তাদের জন্যও কিন্তু এই আর্টিকেলটা অ্যাপ্লিকেবল। ওকে, তা এইখানে একটা ইনফরমেশন একটু দিয়ে দিই, লিখে নেবে খাতায়। ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 15, ভালো করে শুনবে, আর্টিকেল 16, আর্টিকেল 19, হ্যাঁ, আর্টিকেল 19, এদিকে 29 and 30। ভালো করে শুনবে কি বলতে চাইছি আমি। এই কটা আর্টিকেল শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন্সের জন্য। এই আর্টিকেলস গুলো, এখানে যে রাইটস গুলো ভারতীয় সংবিধানে ডিসকাস করা রয়েছে, সেগুলো কিন্তু অনলি ফর ইন্ডিয়ানস, নট ফর ফরেনার্স। কিন্তু যেটা আজকের টপিক আর্টিকেল 14, আর্টিকেল 14 কিন্তু সিটিজেন্সের জন্য রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনার্স এর জন্য রয়েছে। এখানে যে রাইটটার কথা বলা আছে, বুঝতে পারলে? তাহলে কি বললাম, তাহলে এখান থেকে কোশ্চেন দিতে পারে আর্টিকেল 15, 16, 19, 29, 30। এখানে যা রাইটস আলোচনা করা আছে অনলি ফর ইন্ডিয়ানস, নট ফর ফরেনার্স। ওকে, বিদেশিদের জন্য কিন্তু এই রাইটস গুলো অ্যাভেলেবেল নয়। এইগুলো আর্টিকেল পরে আমি ডিটেলসে 1 by 1 একটা করে ডিসকাস করে দেবো, তার জন্য কিন্তু ভিডিওগুলো রেগুলারলি দেখতে হবে। ওকে, যাও নেক্সট। এবার যেটা বলার, আর্টিকেল 14 যেটা আমাদের ডিসকাশন আজকে, আর্টিকেল 14-এ অ্যাকচুয়ালি কি আলোচনা করা রয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা। এবার আর্টিকেল 14, এখানে দুটো সেগমেন্টে আমরা আলোচনা করব। একটা ইকুয়ালিটি বিফোর ল, এখানে লেখা আছে ইকুয়ালিটি বিফোর ল। আর একটা এখানে আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। খাতায় লিখে নেবে তোমরা এটা,
ডাইরেক্ট এখান থেকে কোশ্চেনে দিয়ে দেয় যে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই লাইনগুলো কোন আর্টিকেলে ভারতীয় সংবিধানে লেখা আছে, ডাইরেক্ট দিয়ে দেয় যে কোনো পরীক্ষায়, সেটা আইএস এর পিলি থেকে শুরু করে রেল, ব্যাংক, সিজিএল, গ্রুপ ডি, যে কোনো রেলের পরীক্ষা হোক, স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডি হোক, ক্লার্কশিপ হোক, ডব্লিউবিসিএস পিলি হোক, মেন হোক, সব পরীক্ষা দিতে পারে যে ইকুয়ালিটি বিফোর ল কোন আর্টিকেলে লেখা আছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল এটাও বা আমাদের ভারতীয় সংবিধানে, এটা আবার প্লুরাল সেন্সে আছে লস, কোথায় লেখা আছে দিয়ে দেয়, আর্টিকেল 14 অ্যান্সার হবে, একদম সিম্পল, চোখ বুঝে অ্যান্সার করে দেবে। এটা একটা ব্যাপার। এইবার আমরা ডিটেলসে যাবো, কারণ আমরা জানি, আমি বলেছি যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটা এনাফ আর্টিকেল 14 এর উপর, এই জন্য ডিটেলসে যাচ্ছি। এবার বলি ইকুয়ালিটি বিফোর ল যেটা আছে, এটা ভারতীয় সংবিধানে যে ইনক্লুড করা হয়েছে, এর সোর্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটার সোর্স এই লাইনটা ইকুয়ালিটি বিফোর ল, সোর্সটা হচ্ছে ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ কনস্টিটিউশন। ঠিক আছে, যদি আমরা আরো ডিটেলসে যাই, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে রুল অফ ল থেকে, রুল 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 অফ ল থেকে নেওয়া হয়েছে, যেটার প্রোপাউন্ডার মানে প্রোপাউন্ডেড বাই কার, বাই এভি ডাইচ, DICEY, যিনি ইংল্যান্ডের যে কনস্টিটিউশনের সঙ্গে উনি ইনভলভ ছিলেন, ওনার একটা প্রস্তাব ছিল, হ্যাঁ, যেটা আমি লিখেছি প্রোপাউন্ডেড বাই AVDC, তোমরা লিখতে পারো। এই AVDC কিন্তু এই রুল অফ ল কনসেপ্টটা দিয়েছিল। এটার মানে কি, অ্যাকচুয়ালি আইনের চোখে যে সবাই সমান, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ফ্রন্ট অফ ল, সেই কনসেপ্টটা কিন্তু এই রুল অফ লতেই প্রথম ইনিশিয়েট করা হয়। তার থেকে এই রুল অফ ল, এই লাইনটা থেকে এই ইকুয়ালিটি বিফোর ল ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি বললাম, রুল অফ ল যে লাইনটা, এই কনসেপ্ট থেকেই কিন্তু এই ইকুয়ালিটি বিফোর ল ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে, যেটার প্রোপাউন্ডেড বাই AVDC, যে প্রস্তাবটা দিয়েছিল তার নাম কি, AVDC, যিনি ইংল্যান্ডের কনস্টিটিউশনের সাথে রিলেটেড ছিলেন। ওকে, খাতায় লিখে নেবে এটা। এইবার তাহলে কি বললাম, যে আইনের চোখে যে সবাই সমান, সেটাই কিন্তু এই ইকুয়ালিটি বিফোর ল কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার এটার একটা জিনিস মনে রাখবে, এটা নেগেটিভ ইন ক্যারেক্টার, এটা নেগেটিভ ইন ক্যারেক্টার, কারণ এইখানে বলা হচ্ছে যে আইনের চোখে সবাই সমান, কাউকে কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না, স্পেশাল ভাবে কোনো কিছু দেখা যাবে না। যদি PM থেকে শুরু করে এভরিওয়ান যদি করাপশন করে, তাকে কিন্তু অ্যারেস্ট হতে হবে, তা কিন্তু আইনের চোখে, এই জন্যই বলছি প্রত্যেকেই সমান। এটা কিন্তু আমাদের এই ইকুয়ালিটি বিফোর ল কনসেপ্টটাতে ডিটেলসে বলা আছে। এই জন্য এটা বারণ করা হচ্ছে যে আইনের চোখে সবাইকে সমান, সবাইকে ইকুয়ালি ট্রিট করো। এটা নেগেটিভ ইনকারেক্ট, বারণ করা হচ্ছে, এটা করা যাবে না, কাউকে স্পেশালিটি দেওয়া যাবে না। ওকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল যেটা আছে, এটার যদি আমরা সোর্স বলি, তাহলে এটা হচ্ছে আমেরিকান, ভারতীয় সংবিধানে এটাকে ইনক্লুড করার মেন রিজন হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এটা আমেরিকান কনস্টিটিউশন থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে, কোনটা, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই লাইনটা। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের আমি বলি, এই যে ইকুয়ালিটি ব্যাপারটা বলছি আমরা, এটা যে শুধুমাত্র ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসে আছে তা নয়, এটা আবার আমাদের ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলেও কিন্তু আলোচনা করা আছে। এটা একটু মনে রাখবে, প্রিয়াম্বেল যে ইকুয়ালিটি শব্দটা আছে, সেখানেও কিন্তু আমাদের এই যে আইনের চোখে প্রত্যেকের সমান, এটা কিন্তু লেখা আছে। এটা একটু তোমাদের বলে দিলাম। আর একটা কি যেটা বলছিলাম আমি, যে ইকুয়াল প্রোটেকশন অফ ল যেটা, সেটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ব্যাপারটা কি, সবাই আইনের চোখে প্রত্যেকের সমানই ইকুয়ালি ট্রিট করা হবে। ভালো করে বুঝবে, একটা এক্সাম্পল দিই। ধরো একজন হ্যান্ডিক্যাপ পার্সন, সে WBCS পিলির জন্য অ্যাপিয়ার হচ্ছে বা মেনের জন্য অ্যাপিয়ার হচ্ছে। তুমি একজন অ্যাসপিরেন্ট, তুমি ঠিক আছো, কোনো সমস্যা নেই, তোমার শারীরিক কোনো সমস্যা নেই, তোমাকে বা তুমি একজন, তোমাকে কিন্তু PSC এমনভাবে ট্রিট করবে, তোমাকে স্পেশাল কোনোভাবে একটু দেখা হয়, তোমার জন্য তুমি যদি হ্যান্ডিক্যাপ হও বা অন্য কিছু হও, তোমাকে জন্য 15 মিনিট এক্সট্রা দেওয়া হয়, এইরকম কিন্তু, বা অফিসে এক্সামের ব্যবস্থা করা হবে। এইবার এটা কি, এরকম একটা এক্সাম্পল। আর একটা ধরো আমি বলতে পারি যে একজনের একটা ছেলে একটা মেয়ে, বা একটা, তারা দুই ভাই, সাপোজ একজনের বয়স 5 বছর, একজনের বয়স 15 বছর, দুজনেরই এডুকেশনের প্রয়োজন, দুজনের হেলথ নিয়ে ইস্যুস রয়েছে, তাদের হেলথ ইকুয়ালি ট্রিট করে, তাদের হেলথ দিকটা নজর রাখতে হবে, তাদের এডুকেশন সাইডটা নজর রাখতে হবে। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যে খরচটা হচ্ছে, সেটা 15 বছর ছেলের ক্ষেত্রে যেটা হবে, 5 বছর ছেলে করতে নিশ্চয়ই সেটা হবে না। হেলথের ক্ষেত্রেও তাই, একটু আলাদা হবে। তো এই ক্লাসিফিকেশনটা করে নিয়ে ইকুয়ালি ট্রিটমেন্টটা দিতে হবে। এটা এক্সাম্পল দিয়ে বললাম। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের, যদি আমরা এলাবোরেট করে বলি, ইকুয়াল প্রোটেকশন অফ ল
ঠিক আছে, এক একজনের এক এক রকম ব্যাপার বিষয় রয়েছে, সেগুলোকে দেখে নিয়ে তারপর ইকুয়ালি সেগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্যাটস ওয়াই এটা পজিটিভ, এখানে পজিটিভ চিন্তা ভাবনাকে প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি ইকুয়ালিটি বিফোর ল যেমন নেগেটিভ ইন ক্যারেক্টার, হ্যাঁ, সেখানে কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল সেটা কিন্তু পজিটিভ ইন ক্যারেক্টার। এটা কিন্তু পজিটিভ কনসেপ্ট শো করছে, পজিটিভ কনসেপ্ট শো করছে, এটা একটু মনে রাখবে। বুঝতে পারলে তাহলে? আশা করি। হ্যাঁ, কোথাও যদি কোনো সমস্যা হয়, আমি আগেও বলি এখনো বলছি, কমেন্টে তোমরা লিখবে, আমি ঠিক সেটা রিপ্লাই দিয়ে দেবো টাইম করে। এইবার আমরা আরো একটু ডিটেলসে যাব। এখানে তো আমি বলছি যে আইনের চোখে প্রত্যেকেই সমান, এখানে তো সেটা আমি বললাম, কিন্তু এক্সেপশন সবকিছুতেই থাকে, এখানেও কিন্তু এক্সেপশন আছে। আইনের চোখে প্রত্যেকের সমান সেটা তো আমি বলছি, যে ইকুয়ালিটি বিফোর ল যে প্রোটেকশন যে আইডিয়াটা দিলাম, এখানেও কিন্তু কিছু এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনটা কি? মানে এই যে ইকুয়ালিটি বিফোর ল বলছি, দ্য রুল অফ ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল যেটা আমি বললাম, এটা কিন্তু অ্যাবসোলিউট নয়, এখানেও কিন্তু এক্সেপশন আছে, নট অ্যাবসোলিউট। ঠিক আছে, এটাও একটু মনে রাখবো, নট অ্যাবসোলিউট কথাটা কিন্তু আমি এখানে লিখেছি। তার মানে কি, এখানেও কিন্তু যে আইনের চোখে সবাইকে সমান দেখা হচ্ছে, এখানেও কিন্তু এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনটা কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা ভিডিওটা কমপ্লিট করব। এক্সেপশনটা কি শুনে নাও। এক্সেপশনটা কোন ক্ষেত্রে আসে? কনস্টিটিউশনাল কিছু এখানে কিন্তু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এক্সেপশনটা কি? নাম্বার 1, প্রথমে আর্টিকেল 361 বলা আছে, কি আছে, যে প্রেসিডেন্ট এবং গভর্নর কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল। এটা একটু মনে রাখবে, প্রেসিডেন্ট এবং গভর্নর, এই যে আর্টিকেল 61 লেখা আছে, এর সাথে প্লাস গভর্নর যেটা ব্যাপারটা, এরা কিন্তু আইনের চোখে সমান নয়, এদের কিন্তু এক্সেপশন কিছু রয়েছে। ফার্স্ট ওয়ান, কিরকম এক্সেপশন? নাম্বার 1, এরা অ্যান্সারেবল নয়, নট অ্যান্সারেবল, নট অ্যান্সারেবল। কোথায়? ইন এনি কোর্ট, খাতায় লিখে নাও তোমরা, ইন এনি কোর্ট, কোন কোর্টে কিন্তু এরা অ্যান্সারেবল নয়। এদের অ্যাক্টিভিটিস এর জন্য, যখন এরা টার্মে থাকবে, যখন এরা কার্যকলাপ করবে, এরা এদের অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু কোনো কোর্টে অ্যান্সারেবল নয় এদের কাজের জন্য। এটা কিন্তু এক্সেপশন। ওকে, পিএম হোক, সিএম হোক, অন্য কোনো মিনিস্টার হোক, তাদের কিন্তু অ্যান্সারেবল হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট এবং গভর্নর, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কিন্তু এরা কোর্টে অ্যান্সারেবল নয়। এটা মনে রাখবে, এটা একটা পয়েন্ট। নেক্সট, কোন রকম কোন সিভিল কেস, নো সিভিল কেস, হ্যাঁ, কোন রকম কোন সিভিল কেস কিন্তু এদের এগেনস্টে ইনিশিয়েট করা যায় না ডিউরিং দেয়ার টার্ম। তাদের টার্ম চলাকালীন ওদের এগেনস্টে কোন রকম কোন সিভিল কেস কিন্তু করা যায় না ওদের অ্যাক্টিভিটিস এর জন্য, এটা একটা মনে রাখবে। ফোর্থ পয়েন্ট, আমার থার্ড, 4টি টোটাল পয়েন্ট আছে। নো ক্রিমিনাল কেস, এদের এগেনস্টে কোন রকম কোন ক্রিমিনাল কেসও কিন্তু করা যায় না এদের টার্ম যখন চলবে ওই সময়। ঠিক আছে, যাও, এটা নিয়ে আরো ডিটেলস অনেক কিছু মাথায় আসছে, বলতে পারি আমি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, তোমরা জানো, সেটা আমি আর এখানে বলছি না। নেক্সট আসছে 4th পয়েন্ট, যেটা আসছে, এদের অ্যারেস্ট করা যায় না, এদের অ্যারেস্ট করা যায় না, এদের জেলেও ঢোকানো যায় না, মানে ইমপ্রিজনমেন্টও হয় না এদের। এটা মনে রাখবে, নো অ্যারেস্ট, নো ইমপ্রিজনমেন্ট ডিউরিং দেয়ার টার্ম। ওদের টার্ম চলাকালীন কিন্তু না ওদের এগেনস্টে সিভিল কেস আনা যায়, না ওদের এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস আনা যায়, না ওদের অ্যারেস্ট করা যায়, না ওদের ইমপ্রিজনমেন্টের ব্যবস্থা সিস্টেম কোনো কিছু আছে, হ্যাঁ, না ওরা কোনো কোর্টে অ্যান্সারেবল হয়। ক্লিয়ার? তাহলে এই যে এক্সেপশনটা প্রেসিডেন্ট এবং গভর্নরের, এটা কিন্তু আর্টিকেল 361 ডিটেলসে বলা আছে। ওকে, চলে যাচ্ছি আমরা পরে। আরো এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা কি পরে শোনো এবার। যারা নিউজ পেপারের সাথে যারা রিলেটেড, নিউজ পেপার, ভালো করে শুনবে আমি কি বলতে চাইছি। নিউজ পেপার প্লাস যারা রেডিও সঙ্গে যারা যুক্ত, ব্রডকাস্টিং এর সঙ্গে যুক্ত, এবং টেলিভিশনের সঙ্গে যারা যুক্ত, তারা যদি পার্লামেন্ট রিলেটেড কোনো
বা স্টেট লেজিসলেচার রিলেটেড কোনো প্রসিডিংসের কোনো নিউজ দেখায় এবং যারা সত্যি কোনো ট্রুথ নিউজ দেখায়, তাহলে তাদের এগেনস্টে কিন্তু কোনো রকম ওই জন্য অ্যাকশন নেওয়া যায় না। আবারও কি বললাম, পার্লামেন্টের এবং স্টেট লেজিসলেচারের কোনো প্রসিডিওর নিয়ে, কোনো প্রসিডিংস নিয়ে যদি সঠিক নিউজ দেখায় বা নিউজে ছাপানো হয় বা রেডিওতে শোনানো হয় বা টেলিভিশনে দেখানো হয়, তাহলে কিন্তু এদের এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারে না। আমি আবারও বলছি, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এইটুকু এনাফ, যা বলছি এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। যে কোনো পরীক্ষার জন্য, আইএস থেকে শুরু করে রেলের গ্রুপ ডি পর্যন্ত সব পরীক্ষার জন্য। আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 361A আর্টিকেলসে ডিটেলসে আলোচনা করা আছে, যে তিনটে আমি এখানে আলোচনা করলাম এইগুলো নিয়ে। ক্লিয়ার? এরপর আমরা যাচ্ছি এমপি নিয়ে, মানে পার্লামেন্টে আমরা আলোচনা করব। পার্লামেন্টের ক্ষেত্রে আমরা জানি যে পার্লামেন্টে লোকসভা আর রাজ্যসভা দুটো হাউস রয়েছে। এই লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের আমরা বলি এমপি। কি বলি? এমপি বলি আমরা। এরা সেশন চলাকালীন, লোকসভা হোক রাজ্যসভাতে হোক, সেখানে যদি তারা কিছু বলে ফেলে, ভুল করে হোক ঠিক করে হোক, জ্ঞানে হোক সজ্ঞানে হোক, যেভাবে বলে ফেলে কোনো কিছু নিয়ে, বা তাদের ভোটিং নিয়ে, বা তারা কোনো কিছু বলে ফেলেছে ওইখানে, এইরকম কোনো কিছু নিয়ে কিন্তু কোনো রকম কোনো তারা কোনো কোর্টে গিয়ে অ্যান্সারেবল নয়। সেখানে তারা ল মেকিং প্রসেসে পার্টিসিপেট করে সেখানে যদি কোনো আনাপ শনাপ কোনো কিছু বলে দেয়, তার জন্য কিন্তু কোনো লিগাল অ্যাকশন তাদের এগেইনস্টে নেওয়া যায় না, মানে কোনো কোর্টে কিন্তু তারা অ্যান্সারেবল নয়, যেটা আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 105-এ লেখা আছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে পার্লামেন্টের যে দুটো হাউস, লোকসভা রাজ্যসভা, সেখানে যারা এমপি আছে তারা তাদের কোনো কিছু বলে ফেললো, কোনো ভোটিং এ তার জন্য কিন্তু করা কোনোভাবেই কোথাও কোনো কোর্টে অ্যান্সারেবল নয়। ওকে, নেক্সট আমরা স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচারে আমরা জানি দুটো হাউস আছে, সেটা দুটো হতে পারে, একটাও হতে পারে। যদি দুটো হাউস হয়, যদি একটা হাউস হয়, সেটা শুধুমাত্র বিধানসভা হবে, এটা একটা সেক্টর, ঠিক আছে। আর যদি দুটো হাউস থাকে, মানে বাই ক্যামেরাল লেজিসলেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে একটা বিধানসভা আর একটা বিধান পরিষদ। এখানেও যারা এমএলএ আছে বা যারা বিধান পরিষদের মেম্বার্স আছে, তারাও যদি ওই প্রসিডিওরে পার্টিসিপেট করে, ল মেকিং প্রসিডিওরে পার্টিসিপেট করার সময় ওখানে কিছু সেশন চলাকালীন কোনো কিছু বলে ফেলে বা তাদের কোনো ভোটিং নিয়ে কিন্তু কোনো কেস বা কোনো রকম কোনো লিগাল অ্যাকশন নেওয়া যায় না। কোথায়? কোর্টে। কোর্টে তারা কিন্তু অ্যান্সারেবল নয়। এটা একটা পয়েন্ট, বুঝতে পারলে? আর কি আরো তোমাদের আমি বলি, অ্যাম্বাসাডার, বিদেশ থেকে আমাদের দেশে এলো, ডিপ্লোম্যাটস, ফরেন রুলার্স যদি ইন্ডিয়াতে আসে, তাদের এগেনস্টও কিন্তু কোনো রকম এরকম লিগাল অ্যাকশন নেওয়া যায় না। আরো একটা পয়েন্ট তোমাদের আমি বলে দিই, ইউনাইটেড নেশনসের যারা এজেন্সিস আছে, তারাও যদি আমাদের ভারতে আসে, তাদের কিন্তু ওরকম ভাবে অ্যাকশন নেওয়া যায় না। এরা কিন্তু এক্সেপশন। ইকুয়ালিটি বিফোর ল যেটা আছে, সেটা কিন্তু এদের ক্ষেত্রে অ্যাবসোলিউট যে ব্যাপারটা নয়, এদের ক্ষেত্রে কিন্তু এক্সেপশন রয়েছে। ওকে, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। হ্যাঁ, আমরা নেক্সট অন্য আর্টিকেল নিয়ে ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।